আসসালামু আলাইকুম। মূলত দুটি প্রশ্ন আমি সামনাসামনি রেখে তার সাথে আনুষাঙ্গিক আরও কিছু কথা উপস্থাপন করব। এক হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ বলেছিলেন, বিডিআর হত্যাযজ্ঞের সময় যদি সেনাবাহিনী সেখানে প্রেরণ করা হতো তাহলে ভারতের সেনাবাহিনী এদেশে ঢুকে পড়ার হুমকি ছিল। অর্থাৎ ভারত চাচ্ছিল এখানে হত্যাযজ্ঞটি চলুক এবং সেনাবাহিনীর তরফ থেকে কোনো বাধা না হোক বা অন্য কোনোভাবে কোনো বাধা না আসুক, তারা নিরাপত্তার সাথে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে তারা নিরাপদ সেফ এক্সিট নিয়ে ভারতে পৌঁছে যাক, বা যারা এদেশের দালাল তারা এদেশেই থেকে যাক। মইনু আহমেদের কথায় এইটা। দ্বিতীয়ত, শেখ হাসিনা 5ই আগস্টে যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখন তিনি সরাসরি ভারতকে অনুরোধ করেছিলেন, অজিত দোভালকে অনুরোধ করেছিলেন ভারতে আক্রমণ করতে বা ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে হস্তক্ষেপ করতে। সেটা করেননি। সেটা না করে তারা শেখ হাসিনাকেই দেশ থেকে নিরাপত্তার সাথে তাদের দেশে নিয়ে গেছেন। এখানেও ওয়াকারুজ্জামান সাহেবের সাথে কি ধরনের বেহিক করেছিল সেই সময়টা সেনাপ্রধান, যদিও বলা হয়েছে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের সেনাপ্রধানের সাথে কথা হয়েছে বা নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা হয়েছে, বা কেউ কেউ বলছে কার সাথে কথা হয়েছে, শেখ হাসিনা, অজিত দোভাল, নাকি সরাসরি মোদির সাথে, বা সেনাপ্রধান নিজেও কার সাথে কথা বলেছিলেন, এখনও তিনি কোনো বক্তব্য সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে আনেননি। কিন্তু অনুমান করা যায় মইনু আহমেদের সময় যদি ওই হুমকিটা থেকে থাকে, শেখ হাসিনাকে যেদিন 5ই আগস্ট ভারত নিয়ে যায় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর হেলিকপ্টার বা বিমানে করে, সেদিন অবশ্যই ভারতের কোনো ধরনের হুমকি ধামকি ছিল ওয়াকারুজ্জামানের উপরে। আমরা সেটার শোনার অপেক্ষায় রইলাম। কিন্তু রহস্য হচ্ছে সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর সাহেব, যিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে ছিলেন এবং তদন্ত রিপোর্ট তৈরি করে একটি তদন্ত রিপোর্ট তৈরি করে প্রধান উপদেষ্টার হাতে ন্যস্ত করেছেন। সেখানে তিনি যে রিপোর্টগুলো পেশ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে সিভিল পলিটিক্যাল তাপস সহ, শেখ হাসিনা সহ বা আরও কতিপয় ব্যক্তিদের নিয়ে, তার ভিতরে বর্তমান পুলিশের যে আইজি বাহারুল সাহেব, তিনি ইনভলভ হয়ে পড়েছেন। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সাহেব, তারও কিছুটা ভূমিকার আঁচ করা যায়, ধরা যায় তাকেও। বাকিগুলোর কথা আমি নাই বললাম। এবং সবচেয়ে রহস্যজনক হচ্ছে, এই ফজলুর সাহেব যখন বিডিআরের মহাপরিচালক ছিলেন তখন ভারতের সাথে বাংলাদেশের একটি বর্ডারের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে সরাসরি ফজলুর সাহেবের নির্দেশে ভারতের কিছু বিএসএফের সদস্য মারা যান। তার মানে আমরা এটা ধরে নিতে পারি, বিএসএফ বিজিবি যদি সরাসরি লড়াই অবতীর্ণ হন তাহলে ভারতীয় বিএসএফ আমাদের জওয়ানদের সাথে পারবে না, বিজিবির সাথে পারবে না, বা বিডিআরের সাথে পারবে না, এটা নিশ্চিত। কিন্তু সরকারের নতজানু থাকার কারণে, সরকার দ্বিমুখ ভারতমুখী আচরণের জন্য, দিল্লিকে খুশি করবার জন্যই বাংলাদেশের জওয়ানদেরকে বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বা সামনাসামনি হতে অনুমোদন দেয় না, সাহস দেয় না, বা সেই ভূমিকায় থাকতেও কখনো সরকারিভাবে নির্দেশ দেওয়া হয় না। বাংলাদেশের বিডিআর বা বিজিবিরা যে বিএসএফের সাথে যুদ্ধে পারে এবং তাদেরকে যে একেবারে পশুর মতো হত্যা করতে পারে, এটার একটা দৃষ্টান্ত ফজলুর সাহেব থাকতে দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা বলছেন, বিএসএফ মারা যাবার পর ভারত ফজলুর রহমানকে হয়তো তাদের হাতে ন্যস্ত করতে বলেছিলেন, অথবা তাকে হত্যা করবার জন্য রয়ের মাধ্যমে কোনো ষড়যন্ত্র করেছিলেন। শেখ হাসিনা ভারতকে অনুরোধ করে, ভারতের সাথে যে কোনোভাবে লিয়াজু করে ফজলুর রহমানকে মারতে দেননি, অর্থাৎ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনিই শেষমেশ সেই বিডিআর হত্যাজঙ্গের
তদন্ত কমিটির প্রধান, এবং সরাসরি ভারতকে দায়ী করে তিনি একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তার মানে কি, শেখ হাসিনা নয়, পুরা আওয়ামী লীগ সরকারই বিডিআর হত্যাযজ্ঞের সাথে জড়িত, পুরা দলীয়ভাবেই এটা অপরাধের ভিতরে সরাসরি জড়িত। এবং পার্শ্ববর্তী দেশ ভারত আরও যুগপৎভাবে এটা প্রমাণিত যে ভারত বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাহলে এই 3টি ঘটনা বা 4টি ঘটনা, আমরা যদি মঈন আহমেদ বলছে বাংলাদেশে যদি ভারতীয় সেনাবাহিনী ঢুকে পড়তো, তারা 71 সালের মতো হয়তো এদেশ থেকে আর বের হতো না। এদেশে তারা স্থায়ীভাবে ক্যাম্প করে হোক বা তাদের অঙ্গ রাষ্ট্র হিসাবেই হোক, অথবা এমনভাবে যেমন আমেরিকান ফোর্স দখল করে আছে কুয়েত, সৌদি, বিভিন্ন জায়গায় শক্ত ঘাঁটি করে এমনভাবে বসে আছে যে রাষ্ট্রগুলো নিরাপত্তার নামে তাদেরকে এমনভাবে পুষে রেখেছে যে লজ্জা বা দ্বিধাহীনভাবেই আমি বলতে পারি, আমি যেটা চাক্ষুষ দেখে আসছি, ওই দেশের নারীদের সম্ভ্রম পর্যন্ত তারা টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে খরিদ করে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে, এবং তারা সেটাকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মুসলমানদের মহিলাদেরকে উপহাস করে, অত্যন্ত ল্যাংটা করে, ঘৃণ্যভাবে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। ঠিক সেভাবেই ভারত হয়তো এদেশে স্থায়ীভাবে চিটাগাং সমুদ্র বন্দর হোক, আর্মি হেডকোয়ার্টারের পাশে তারা একটি অফিস করে হোক, তারা হয়তো বাংলাদেশে আবার কোনো টাওয়ার বসিয়ে সরাসরি যোগাযোগ, বা তাদের নিজস্ব বিমানবন্দর, অলরেডি তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে শোনাই যায় যে ভারতের সরাসরি ওখান থেকে হেলিকপ্টার আসে, আবার ওখান থেকে চলে যায়। ওর ভিতরে কি আনা নেওয়া করে বা কারাও এখানে আছে, বাংলাদেশ কোনো তথ্য পাওয়ার মতো কোনো সুযোগ নেই। এই ধরনের হয়তো তারা দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে করার জন্য ষড়যন্ত্র ছিল। মঈন আহমেদ যেটা আশঙ্কা করেছিলেন, বা আশঙ্কা করা মানেই তো কিছুটা পজিটিভ, নাহলে তো ওনারা ওই পর্যায়ে থাকে এই কথাগুলো এভাবে বলতে পারেন না। আমার মনে হয় 5ই আগস্টের যে তদন্ত, এবং সেনাবাহিনী কোন ক্রাইটেরিয়ার ভিতরে, কোন পরিস্থিতির ভিতরে শেখ হাসিনাকে ভারতের হাতে উপটৌকন হিসাবে হোক, তাকে বাঁচিয়ে রাখবার জন্যই হোক, কেন হস্তান্তর করা হলো, এই জায়গাটি ওয়াকারুজ্জামানকে ক্লিয়ার করে, পরিষ্কার করে রাষ্ট্রকে বলা উচিত, জানানো উচিত। আমার যতটুকু মনে আছে যে ইরাকে যখন বম্বিং হচ্ছিল, ইরাক কুয়েতের যুদ্ধের সময় যখন বম্বিং হচ্ছিল, তখন পাকিস্তানকেও ওই সময়ের আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি পাকিস্তানকে সরাসরি হুমকির মধ্যে বলে রেখেছিলেন যে নেওয়াজ শরীফকে বলেছিলেন যে যদি পাকিস্তান থেকে একটি বিমানও ফ্লাই করে এদিকে, তাহলে ইরাকের মতো একেবারে কংক্রিটে পরিণত করে দেবে পাকিস্তানকে, সরাসরি হুমকি দিয়ে রেখেছিলেন। যার জন্য পাকিস্তান থেকে ওদিকে কোনো বিমান মুভ করানো সম্ভব হয়নি। এ ধরনের একটি হুমকি থাকতে পারে, হুমকি হতে পারে, না হলে এই কাজগুলো তো একেবারে স্ব-উৎসাহিত হয়ে করা সম্ভব না। কি ধরনের হুমকি ছিল সেটা জানানো উচিত, জানালে ভবিষ্যৎ যে বাংলাদেশ গড়তে যাচ্ছে, বাংলাদেশ নূতন বাংলাদেশ বিনির্মাণের পথে যে এগোচ্ছে, নূতন যুব সমাজ, নূতন রাজনৈতিক পরিস্থিতি, মানুষের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে দর্শন, সেই জায়গাগুলোর গাঁথনিটা একটু শক্ত হবে। বাংলাদেশ সম্বন্ধে বহির্বিশ্বে ভারত কি পোষণ করে, অনেকেই জানে যে বাংলাদেশকে ভারত চারদিক থেকে ঘিরে রেখে পোষ্যপুত্রের মতোই, পোষ্যপুত্রের যেমন অধিকার থাকে না, তেমনি হালকা কিছুটা আদর পায়, কিছুটা শীতবস্ত্রের সময় হয়তো গায়ে দেওয়ার একটি কাপড় পায়, গরমের সময় খালি গায়ে থাকে। এই ধরনের পোষ্যপুত্র, অংশীদার কেউ নয়, অথচ পরিচয় দেওয়ার মতো একটি সম্পর্ক। ভারতও এরকমেরই একটি সম্পর্ক বাংলাদেশের সাথে, তারা সম্পর্কটা ওই রকমেরই ব্যবহার করে, কিন্তু পরিচয় তারা দিতে চায় বহির্বিশ্বে যে বাংলাদেশের তাদের একটি অনুগত রাষ্ট্র, যদিও অঙ্গরাজ্য নয়, অনুগত রাষ্ট্র, বা তাদের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতে বা কোনো রাজনৈতিক সংগঠনে
বা বড় একটা গোষ্ঠীর ভিতরে প্রতিফলিত হয় বা প্রতিফলিত করার জন্য তারা প্রয়াস পায়, এটা বহির্বিশ্বে তারা প্রকাশ করে। কিন্তু বাংলাদেশিদের এখন চিন্তা ভাবনা করতে হবে বিগত দিনের এই জায়গা থেকে, যে ভারত আমাদের কোন চোখে দেখে, ভারতের সেই রাঙানো চোখকে আমরা কিভাবে ওই সিঁদুর, পাকিস্তান যেমন একেবারে অপারেশন সিঁদুরে ধরে তারা সিঁদুর লাগিয়ে দিয়েছে না ঠোঁটে, তারা কপালে লাগিয়ে দিয়েছিল, পাকিস্তান ধরে ঠোঁটে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ কোন জায়গায় সেই সিঁদুর ব্যাক করবে, কোন জায়গায় তাদের গাঁথনির জায়গা, প্রতিস্থাপনের জায়গা মজবুত করতে হবে, সেটা কি পররাষ্ট্র বিষয়ক জায়গা, সেটা কি স্বরাষ্ট্রের আওতার কোনো জায়গায়, নাকি প্রতিখাত বাংলাদেশের প্রতিরক্ষার যে খাত সেখানের উন্নয়ন ঘটিয়ে, নাকি পাকিস্তান সৌদি যেমন নিজেদের নিরাপত্তা বিষয়ক সম্পর্ক, প্রতিরক্ষামূলক সম্পর্ককে চুক্তির আওতায় এনে তারা তাদের নিরাপত্তাকে মজবুত করেছে, বাংলাদেশও কি চীনের সাথে এ ধরনের কোনো সম্পর্কে জড়াবে? যদিও আমেরিকা চায় বাংলাদেশের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক করতে, কিন্তু আমেরিকা এখানে এসে কার বিরুদ্ধে কাকে যুদ্ধ করে রেখে যেতে চাই, সেখানে আমাদের যে বড় একটি অর্থের বা উন্নয়নের জায়গা দখল করে আছে চীন, কোন দিকে যাবে এ নিয়ে অনেক সময় বা গবেষণার প্রয়োজন এবং অত্যন্ত উচ্চ পর্যায়ের মেধার প্রয়োজন। যদিও মেধাবীরা কিছু আসছে আমাদের দেশে, কিন্তু তারা অতিথি হিসাবে, তারা তাদের পূর্ণ কর্মকাণ্ডকে প্রতিফলিত করতে পারছে না। তারা যেখানেই হাত দিতে যাচ্ছে না কেন, তাদেরকে বলা হচ্ছে এরা তো নির্বাচিত সরকার নয়, কিন্তু এদের দিয়ে কাজ করিয়ে নিতে চাচ্ছে, অনেক কিছুই করিয়ে এদের নির্বাচন করাতে চাচ্ছে, অর্থ এনে দেশকে ঋণমুক্ত করতে বলছে, উন্নয়নের কাজগুলো, আর বেতন নিয়ে তো উন্মাদ। অর্থ কোত্থেকে আসবে সেটার দরকার নেই, বেতন, সময়, যার যার জায়গা থেকে সমস্ত কিছুর ওই বাচ্চাদের মতো ঠ্যাং নাড়িয়ে লাফাচ্ছে আর নুনু টানছে। ছোট বাচ্চারা ল্যাংটা হয়ে যেমন বামার দিয়ে নুনু টানে আর লাফায় আর মা বাবার কাছে আবদার করে, এরকমের সবাই নিজেদের নুনু টানছে, লাফাচ্ছে, আবদার করছে, কিন্তু সরকারকে আবার মানছে না, বলছে এ তো অনির্বাচিত সরকার। মানে এইসব কিছু কিছু প্রশ্ন অবান্তর করে তুলেছে এমনভাবে যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। সব কিছু আমাকে দাও, সব ক্ষমতা তোমার আছে দাও, কিন্তু সে যখন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে তখন বলছে তুমি তো নির্বাচিত কোনো সরকার নও, তুমি এসছো নির্বাচন দেওয়ার জন্য, জুলাই আগস্ট নির্বাচনের জন্য নয়, আরও অনেক কিছু করবার জন্য। এবং সেই অনেক কিছু করবার প্রক্রিয়ায় বাংলাদেশে শুরু হয়েছে। শেখ হাসিনা যাই বলুক, মইনু আহমেদ যাই বলুক, তার উপরে হুমকি ছিল, আশঙ্কা ছিল, বা শেখ হাসিনা ভারতকে আক্রমণ করতে বলেছিল, কিন্তু ভারত আক্রমণ না করে তাকে নিয়ে গেছে। যাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক বুঝতে শিখে গেছে। সরকার যেটাই করছে না কেন, মানুষ কিছু বলছে না, অপেক্ষায় আছে তারা কি করে, কিন্তু যথাসময়ে প্রত্যুত্তর তো আসবেই। আসসালামু আলাইকুম।